বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী। আজকে ১১তম পর্ব। পার্ল হারবারে হামলা হলো, চার্চিলের শান্তিতে গুম হলো। মামুন বলল, বলছো কি তুমি? পার্ল হারবারে আগ্রাসী জাপান আত্মঘাতী হামলা চালিয়ে আমেরিকার এত বড় ক্ষতি করলো, আর এই খবর শুনে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের শান্তিতে গুম হলো? এটা কেমন কথা? জারি উত্তর দিল, ঘটনা হচ্ছে ২টি বছর পার হয়ে গেছে। ব্রিটেন একা একা হিটলারের বিরুদ্ধে লড়ে যাচ্ছিল। জার্মানির হাতে ফ্রান্সের পতন হওয়ার পর ব্রিটেন একেবারেই নিঃসঙ্গ। হিটলারের হাত থেকে বাঁচার যেন কোনো রাস্তাই নেই। চার্চিল চেয়েছিলেন আমেরিকা যদি ব্রিটেনের পক্ষ হয়ে সৈন্য পাঠাতো, যুদ্ধে নামতো, তাহলে কতই না ভালো হতো। কিন্তু হায়, আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির কারণে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট ব্রিটেনকে মন মতো সহায়তা করতে পারছিলেন না। বারবার দুতিয়ালি করেও আমেরিকার মন গলাতে পারছিলেন না চার্চিল। কিন্তু এবার আর মন গলাতে হবে না চার্চিলের। আজ যে আমেরিকা নিজেই আক্রান্ত। জাপানের হাতে আমেরিকার নৌসেনাদের এই অসহায় মৃত্যুতে গর্জে উঠলেন রুজভেল্ট। নিরপেক্ষতার নীতি আপাতত মুলতবি। পরের দিনই জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল আমেরিকা। যা বলেছিলাম, পার্ল হারবারে ঘটনার পর চার্চিল আরাম করে ঘুমাতে পারলেন। চার্চিল নিজের মনকে সান্ত্বনা দিলেন, আর আমরা একা নই। হিটলারকে ধ্বংস করার জন্য এবার আমেরিকা পুরোপুরি সাথে আছে। যে মুহূর্তের জন্য চার্চিল চাতক পাখির মতো অপেক্ষা করেছিলেন ২টি বছর, সেই মাহেন্দ্রক্ষণ অবশেষে আসলো। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন তৎকালীন বিশ্বের ৩ পরাশক্তি এক কাতারে সামিল হওয়ার পরিস্থিতি তৈরি হলো। চার্চিল ভাবলেন, এবার হিটলারকে শায়েস্তা করা যাবে। ব্রিটেনের যুদ্ধজাহাজ প্রিন্স অব ওয়েলস ধ্বংস করল জাপান। পার্ল হারবারে নৌঘাঁটিতে হামলা চালিয়ে আমেরিকার ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে জাপান আরও বেপরোয়া হয়ে উঠল। জাপানকে ঠেকাতে ২টি শক্তিশালী যুদ্ধজাহাজ পাঠালেন চার্চিল। সিঙ্গাপুরের নৌঘাঁটি থেকে এই ২ যুদ্ধজাহাজ জাপানকে মোকাবেলা করার জন্য যথেষ্ট হবে, এই ভেবে চার্চিল যুদ্ধজাহাজ প্রিন্স অব ওয়েলস ও রিপালস পাঠালেন। কিন্তু জাপানিজ নৌ সেনাপতি অ্যাডমিরাল ইয়ামামোতো এই ২ জাহাজকে ডুবিয়ে মারার জন্য সর্বশক্তি নিয়োগ করলেন। ব্যাপক বিমান হামলা চালিয়ে এই ২ প্রতাপশালী যুদ্ধ জাহাজকে ধরাশয়ী করে ফেলল জাপানিরা। ১৯৪১ সালের ১০ ডিসেম্বর চার্চিলের কাছে যখন এই খবর গেল, তখন তিনি স্তম্ভিত, বিশ্বাস করতে পারছিলেন না। চার্চিল পরবর্তীতে তার বইয়ে স্বীকার করেছেন যে আচমকা ভেঙে পড়া বলতে যা বোঝায়, ঠিক সেরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলেন তিনি। অবস্থা এমন দাঁড়ালো যে পুরো ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে মিত্রবাহিনীর কোনো প্রতিরোধ করার ক্ষমতা রইল না। অসমসাহসী ও নিষ্ঠুর জাপানি বাহিনীকে এখন রুখবে কে? আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন উল্লসিত হিটলার। জাপান যত কিছুই করুক না কেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আসল খেলোয়াড় তো হচ্ছেন হিটলার। হিটলার যখন দেখলেন জাপান আমেরিকাকে যুদ্ধে টেনে এনেছে, তখন কাল বিলম্ব না করে পার্ল হারবারের ঘটনার ঠিক ৪ দিন পরে ১১ই ডিসেম্বর হিটলার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। জাপান আর ইতালির সাথে মিলে ১৯৪০ সালের ২৭ সেপ্টেম্বর জার্মানি একটা ত্রিপক্ষীয় চুক্তি করে, যার বদৌলতে জন্ম নেয় অক্ষ শক্তির। যদিও রাশিয়ার প্রান্তরে ব্যাপক মার খাচ্ছে জার্মান বাহিনী, তবু হিটলার হিসাব কষে দেখলেন জাপানের পক্ষ অবলম্বন করার তো এই সুযোগ। দুর্বার জাপান পুরো এশিয়া মহাদেশ দখল করে ফেলবে। সাম্রাজ্যবাদী ব্রিটিশ এবার পালাবার পথ পাবে না, আর আমেরিকা এত দূর থেকে সাহায্য করতে পারবে না। হিটলার ভাবলেন যে জাপান এশিয়া দখল করতে চায় করুক, এশিয়া দখল করা শেষ হলে যদি রাশিয়ার ভূখণ্ডে জাপানকে দিয়ে হামলা করানো যায়, তাহলেই হিটলারের মহাবিজয় হবে, আয়ত্তে আসবে রাশিয়া। তাই এখন জাপানের পক্ষে যেতেই হবে হিটলারকে। যুদ্ধ এবারে প্রকৃতপক্ষেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। পুরো ইউরোপ হিটলারের করতলগত। আফ্রিকাতে যুদ্ধ হচ্ছে ব্রিটিশের সাথে জার্মানি ইতালির মিলিত বাহিনীর। এবার পুরো আফ্রিকায় তাণ্ডব চালাবে জাপান। আটলান্টিকের অপর পারের দেশ আমেরিকাও নামল। রাশিয়া বাহিনীর বৃহৎ যুদ্ধ চলছেই। পুরো মানবজাতির বুঝে আর রক্ষা নেই।
পর্ব ৪৬। দুর্বার জাপানের যত সব কাণ্ডকীর্তি। জারিফ বলল, আজকের পৃথিবী সভ্য দেশ জাপান কোন মন্ত্র বলে এত হিংস্র হায়ানার মতো দূর প্রাচ্যের সব দেশের উপর ঝাঁপিয়ে পড়েছিল তা ভাবতে অবাক লাগে। জাপানের প্রধান সমস্যা ছিল প্রাকৃতিক সম্পদের অপ্রতুলতা। দেশের আয়তন ছিল ছোট, কিন্তু সামরিক দিক দিয়ে অত্যন্ত বলীয়ান হয়ে পড়েছিল জাপান। জাপানের চেয়ে ২৫ গুণ বেশি আয়তনের চীন ছিল খণ্ড বিখণ্ড ও দুর্বল। ১৯৩১ সালে চীনের মাঞ্চুরিয়া দখল দিয়েই জাপানের সাম্রাজ্যবাদী তাণ্ডব শুরু। তারপর মঙ্গোলিয়ার বিরাট অংশ দখল করল জাপান। মামুন প্রশ্ন করল, রাশিয়ার সাথে নাকি জাপানের একটা যুদ্ধ হয়েছিল, সে সম্পর্কে কিছু বলো। জারিফ উত্তর দিল, ১৯০৪-৫ সালে ব্যাটল অফ পোর্ট আর্থার যুদ্ধে জাপান রাশিয়াকে পরাস্ত করে। তবে জাপানের প্রথম নজর ছিল চীনের প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ অঞ্চল ও রাশিয়ার সাইবেরিয়া এলাকা। এসব এলাকায় প্রচুর প্রাকৃতিক সম্পদ বিদ্যমান ছিল। মাঞ্চুরিয়া দখলের পর জাপানের সাথে রাশিয়া সীমানা স্পর্শ করল। ১৯৩৭ সালে প্রথম চীনের সাথে যুদ্ধ শুরু করল জাপান। পিকিং বর্তমানে বেইজিং থেকে অদূরে মার্কো পেলো ব্রিজে প্রথম সংঘাতের সূত্রপাত হয়। জাপানকে ঠেকাতে মাও সেতুং এর নেতৃত্বে কমিউনিস্ট পার্টি ও চিয়াং কাই-শেকের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী দল এক হয়। একটার পর একটা চাইনিজ প্রদেশ দখল করে জাপান। সবচেয়ে হৃদয় বিদারক ছিল নানকিং গণহত্যা। ১৯৩৭ সালের ডিসেম্বর মাসে নানকিং এর পতন ঘটে। প্রায় ৩ লক্ষ সামরিক বেসামরিক লোকজন জাপানি বাহিনীর বর্বরতার শিকার হয়। গণহারে নারীদেরকে ধর্ষণ করে জাপানিজরা। জাপান ও রাশিয়ার সাথে ১৯৩৯ সালে একটা যুদ্ধ বাধিয়েছিল, যদিও সেটা হয়েছিল স্বল্পস্থায়ী। জাপান মঙ্গোলিয়ার একটা অংশ দখল করার পর রাশিয়ার সাথে তার সীমান্ত সমস্যা শুরু হয়। রাশিয়ার একনায়ক জোসেফ স্টেলিন শক্ত হাতে জাপানকে দমন করেন। জাপানের হাতে রাশিয়ার লজ্জাজনক পরাজয় হয়েছিল ১৯০৪-৫ সালে। সে কথা মনে রেখে স্টেলিন কুশলী সেনাপতি জুকোভকে পাঠিয়েছিলেন জাপানকে শায়েস্তা করতে। ১৯৩৯ সালের ১১ মে জাপান ও রাশিয়ার মধ্যে কালকিন গুল এর যুদ্ধ শুরু হয়। যদিও শেষমেশ জাপানের পরাজয় হয়। বাধ্য হয়ে জাপান রাশিয়ার সাথে সন্ধি করে, আর এই পরাজয়ের পরই মূলত জাপান রাশিয়ার সাথে যুদ্ধে ইস্তফা দেয়। জাপান চিন্তা করল, রাশিয়ার সাথে ঝামেলা বাঁধিয়ে লাভ নেই। তার চেয়ে চীনসহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিরাট ভূখণ্ড পড়ে আছে, সেগুলো দখল করাই সুবিধাজনক। শুধু রাশিয়ার সাথে সন্ধি করেনি জাপান। হিটলার যখন ১৯৪১ সালের ২২ জুন রাশিয়া আক্রমণ করেন, তার মাত্র ২ মাস আগে জাপান রাশিয়ার সাথে নিরপেক্ষ থাকার চুক্তি করে। এই চুক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাপান হিটলারের ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও আর কোনোদিন রাশিয়া আক্রমণ করেনি। এমনকি হিটলারের বারংবার অনুরোধও প্রত্যাখ্যান করেছে জাপান। জাপান চায়নি আমেরিকা ও রাশিয়া এই দুই দেশের বিরুদ্ধে একযোগে যুদ্ধ করতে। হিটলারের হাতে ফ্রান্সের পতন, কপাল খুলল জাপানের। মামুন, তুমি আগে থেকেই জানো, ইন্দোচীন অঞ্চলের ৩টি দেশ লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ। ১৯৪০ সালের ২১ জুন যখন ফ্রান্স জার্মানির কাছে আত্মসমর্পণ করল, তখন ফ্রান্সের ললাটে মহা অপমান আর লাঞ্ছনা জুটল। ঠিক তখনই জাপানিজরা ইন্দোচীন দখলে হানা দিল। ইন্দোচীনের অন্তর্গত চায়না ভিয়েতনাম রেলওয়ে ব্যবহার করে চীন অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ আমদানি করত। সেসব সরঞ্জাম জাপানের বিরুদ্ধে ব্যবহার করত চীনারা। তাই চীনকে ঠেকাতে গেলে উক্ত অঞ্চল জাপানের হাতে থাকা দরকার। দুর্বল ফ্রান্সের পক্ষে সম্ভব হয়নি ইন্দোচীন রক্ষা করা। অবধারিতভাবে উক্ত অঞ্চল দখল করে জাপান। পার্ল হারবারে বোমা হামলার প্রায় ১ বছর আগের ঘটনা সেটি। পার্ল হারবার ঘটনার পরে ৬ মাস চলল জাপানের বিজয়াভিযান। পার্ল হারবারে বোমা হামলার ঠিক পরের দিন ব্রিটিশ কলোনি মালয়েশিয়া ও সিঙ্গাপুর দখলের জন্য মরিয়া হয়ে উঠল জাপান। জাপানের পরিকল্পনাই ছিল এরকম, আমেরিকা যুদ্ধ ঘোষণা করলে করুক, সৈন্য পাঠাতেও তো ৬ মাস লাগবে। এই ফাঁকে জাপান পুরো দক্ষিণ পূর্ব এশিয়া দখল করে ফেলবে। যেই কথা সেই কাজ। মালয়েশিয়া ও সিঙ্গাপুর দখল। ব্রিটিশ কলোনি মালয়েশিয়া ছিল অত্যন্ত লোভনীয় অঞ্চল।
তৎকালীন বিশ্বের 40% রাবার ও 60% টিনের যোগানদাতা ছিল মালয়েশিয়া। গভীর বনে আচ্ছাদিত মালয়েশিয়ার জঙ্গলগুলো ছিল এক দুর্ভেদ্য এলাকা। এরকম গভীর জঙ্গল কোনোদিন কেউ আক্রমণ করতে আসবে তা ছিল ব্রিটিশদের চিন্তার বাইরে। তাই সিঙ্গাপুরে নৌঘাঁটি মোতায়েন করে সেখান থেকেই মালয় উপদ্বীপ নিয়ন্ত্রণ করত ব্রিটিশরা। কিন্তু এবার নজর পড়ল জাপানের। পার্ল হারবার আক্রমণের পরের দিনই জাপানিজরা সিঙ্গাপুরে বেপরোয়া বোমাবর্ষণ শুরু করল। পালে পালে জাপানি সৈন্যরা মালয়েশিয়াতে অবতরণ করল। সাইকেল র্যালি করে ব্রিটিশ নির্মিত পথ ধরে মালয়েশিয়ায় ছড়িয়ে পড়ল জাপানি জেনারেল ইয়ামাশিতুর সৈন্যরা। যে ভরসায় ব্রিটেন মালয়েশিয়া আর সিঙ্গাপুর নিজেদের দখলে রাখার চিন্তা করেছিল, সেই দুই যুদ্ধ জাহাজ প্রিন্স অব ওয়েলস আর রিপালস ধ্বংস হয়ে যাওয়ায় জাপানিদের সামনে আর কোনো বাধা রইল না। ফেব্রুয়ারি 15, 1942 ব্রিটিশ সিঙ্গাপুর আত্মসমর্পণ করল জাপানের কাছে। 1,30,000 ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ও ভারতীয় সৈন্যকে বন্দী করা হলো। সিঙ্গাপুরের পতনের কথা শুনে চার্চিল মন্তব্য করেছিলেন, দ্য রোস্ট ডিজাস্টার অ্যান্ড লার্জেস্ট ক্যাপিচুয়ালাইজেশন ইন ব্রিটিশ হিস্টোরি। থাইল্যান্ড হয়ে বার্মা আক্রমণ, জাপানিদের কবজায় ইন্দোনেশিয়া। পার্ল হারবারে বোমা হামলার পর ডিসেম্বর মাসে জাপানিদের আরেকটি দল থাইল্যান্ডের দিকে নজর দিল। আসলে জাপানিজরা যেভাবে বিদ্যুৎ গতিতে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছিল, সে আক্রমণকে বাধা দেওয়ার ক্ষমতা কারও ছিল না। থাইল্যান্ডের সাথে মৈত্রীর সম্পর্ক গড়ে তোলে জাপান ব্রিটিশদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কলোনি বার্মা আক্রমণের ফন্দে আটল। থাইল্যান্ড হয়ে উঠল অক্ষশক্তির গুরুত্বপূর্ণ সহযোগী। ঘন বনের ভিতর দিয়ে বার্মা যাওয়ার পথে বনের বাঘ, ভাল্লুক, হাতি ছাড়া জাপানিজদের বাধা দেওয়ার কেউ নাই। 7 মার্চ 1942 ব্রিটিশ বাহিনী বার্মার রাজধানী রেঙ্গুন থেকে সরে পড়ল। প্রায় বিনা বাধায় রেঙ্গুন প্রবেশ করল জাপানিজরা। 1942 সালের জানুয়ারি মাসের 1 তারিখ তেল সমৃদ্ধ ইন্দোনেশিয়া আক্রমণের দিকে এগিয়ে চলল জাপানিজরা। বড় দেশ ইন্দোনেশিয়া শাসন করত ইউরোপের ছোট্ট দেশ নেদারল্যান্ড। নেদারল্যান্ড নিজেই তখন হিটলারের দখলে, তাই জাপানিজদের বাধা দেওয়ার সামর্থ্য নেই তাদের। মার্চ মাসের মধ্যেই ইন্দোনেশিয়ার ডাচ সাম্রাজ্যবাদীরা আত্মসমর্পণ করে বসল। ইন্দোনেশিয়ায় বলতে গেলে কোনো যুদ্ধই হয়নি, সহজেই জাপানের দখলে এলো এই দেশ। 65,000 ডাচ ও ইন্দোনেশিয়ার সৈন্যকে গ্রেফতার করে জাপানিজরা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠালো। তাদেরকে দিয়ে বিভিন্ন নির্মাণ শিল্পের কাজ করানো হলো। হংকং দখল, অস্ট্রেলিয়া আক্রমণ ও ভারতবর্ষে জাপানিজ আক্রমণের সংখ্যা। জাপানের হাতে হংকং এর পতন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। চীনের বিরুদ্ধে আফিম যুদ্ধে জিতে হংকং এর হর্তাকর্তা হয় ব্রিটিশরা। পার্ল হারবারে বোমা নিক্ষেপের পরের দিনই জাপানিরা হংকং আক্রমণ করে। ব্রিটিশ রাষ্ট্রদূতকে আত্মসমর্পণ করার আহ্বান জানায় জাপান। ব্রিটেন ঘৃণাভরে প্রত্যাখ্যান করে এ প্রস্তাব। জাপানিদের নৃশংসতা শুরু হলো এবার। জাপানের সৈন্যদের আদেশ দেওয়া হয়েছিল, কাউকে বন্দী করা যাবে না, যাকে পাবে তাকে হত্যা করতে হবে। বন্দুকের গুলি শেষ হয়ে গেলে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। মামুন জিজ্ঞেস করল, এতক্ষণ জানতাম জার্মানরা খারাপ, এখন দেখছি জাপানও কম যায় না। জারিফ বলল, কম যায় না মানে? জাপান ছিল আরও ভয়ানক হিংস্র প্রকৃতির। হংকং আক্রমণের সময় ব্রিটিশ সেনাবাহিনীর মেডিকেল কোরের মেধাবী ডাক্তারদের বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছে জাপানিরা। এসব ডাক্তাররা বিন্দুমাত্র যুদ্ধ করেনি। 1941 সালের 25 ডিসেম্বর ক্রিসমাস ডেতে ব্রিটিশরা হংকং জাপানের হাতে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করে বসে। এভাবেই বর্তমান আসিয়ানের সব সদস্য দেশগুলিকে জাপান মাত্র কয়েক মাসের ব্যবধানে দখল করে বসে। জাপানিদের দুরন্ত যুদ্ধ কৌশল ছিল জার্মানির চেয়েও বেশি ক্ষুরধার। 1942 সালের ফেব্রুয়ারি 19 তারিখ জাপান অস্ট্রেলিয়ায় বোমাবর্ষণ শুরু করল। কুইন্সল্যান্ড ও ডারউইনে বেশ কয়েক দফা বোমাবর্ষণ করেছে জাপানিজরা। হায় রে হায়, জাপানের বেপরোয়া আচরণে মনে হচ্ছিল এশিয়া জোড়া ব্রিটিশ সাম্রাজ্য তাসের ঘরের মতো উড়ে যাবে। কলকাতা নগরীতে জাপানিরা বোমা মারতে পারে এ আশঙ্কা ঘিরে ধরল।
জাপানের এই উন্নততার সুযোগ নিতে চাইল পরাধীন ভারতবর্ষের রাজনীতিবিদরা। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী শুরু করলেন ভারত ছাড় আন্দোলন। নেতাজি সুভাষচন্দ্র বসু জাপানের সহায়তায় সশস্ত্র পথে ভারতবর্ষ থেকে ব্রিটিশ তাড়াতে চাইলেন। তবে জাপানিজ আক্রমণে বাংলায় একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। বাংলা প্রদেশে চাল আসতো মূলত বার্মা থেকে। বার্মা ব্রিটিশের হাতছাড়া হওয়ায় বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয়। না খেতে পেরে মারা যায় বাংলার লাখ লাখ জনগোষ্ঠী। শিল্পাচার্য জয়নাল আবেদিন মর্মস্পর্শী এসব চিত্র এঁকেছেন এ ব্যাপারে। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ভারতবর্ষের লোকজনদের একদম পছন্দ করতেন না। মহাত্মা গান্ধীকে বলতেন নেংটি ইঁদুর। চার্চিল প্রশাসনের উদাসীনতা বাংলার এই দুর্ভিক্ষের জন্য দায়ী। প্রশান্ত মহাসাগরের যত সব নৌযুদ্ধ। গত পর্বে আমরা জাপানের দুর্বার আক্রমণের কথা বলেছিলাম। আমরা আলাপ করেছিলাম জাপান কিভাবে একটার পর একটা দেশ দখল করেছিল। জার্মানির চেয়ে বেশি হিংস্রতায় জাপানিজরা কুপোকাত করেছিল ব্রিটিশদের। কিন্তু জাপানের একটা হিসাবে ভুল হয়েছিল। কি সেই ভুল? জাপান ভেবেছিল পার্ল হারবার আক্রমণ করার পর আমেরিকার যুদ্ধের প্রস্তুতি নিতে নিতে 6 মাস 1 বছর লাগবে। আবার এতদূর থেকে আমেরিকার যুদ্ধে কিভাবে অংশ নেয় সেটাও অনিশ্চয়তার ব্যাপার। কিন্তু আমেরিকা যে সর্বশক্তি নিয়ে যুদ্ধে নামবে সেটা ছিল জাপানের চিন্তার বাইরে। সেখানেই জাপানের পরাজয়ের বীজ নিহিত। ব্যাটল অফ কোরাল সাগর। জাপান সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া দখল করার পর ওশেনিয়া মহাদেশ দখল করতে চেয়েছিল। তারা অস্ট্রেলিয়ার মাটিতে বোমাবর্ষণ শুরু করল ফেব্রুয়ারি মাসেই। প্রশান্ত মহাসাগরের নিউ গায়ানা দ্বীপপুঞ্জে জাপান অবস্থান নিতে শুরু করল। কিন্তু অস্ট্রেলিয়ান বাহিনীকে সাথে নিয়ে আমেরিকা যে এত তাড়াতাড়ি রণসজ্জা সাজিয়ে রেখেছে তা ছিল জাপানের চিন্তার বাইরে। 4 মে থেকে 8 মে 1942 সে এক যুদ্ধ বটে। জাপানি যুদ্ধজাহাজে মোতায়েন যুদ্ধবিমানের উপর বোমা বর্ষণ শুরু করল আমেরিকান ও অস্ট্রেলিয়ান বাহিনী। মানব ইতিহাসের প্রথম সাগরে ও আকাশে একসাথে যুদ্ধ। পানিতে মোতায়েন যুদ্ধজাহাজকে ঘাঁটি করে আকাশে বিমান যুদ্ধ শুরু করল জাপানের সাথে আমেরিকার। ফলাফল দুপক্ষেরই বিপুল ক্ষয়ক্ষতি হলো। অগ্রসরমান জাপানিজরা এই প্রথম পিছু হটল আমেরিকান আক্রমণে। অস্ট্রেলিয়ার মাটিতে আক্রমণ করার আশা ত্যাগ করতে হলো জাপানকে। 3 জুন থেকে 6 জুন 1942 ব্যাটল অফ মিডওয়ে। আবারও যুদ্ধ শুরু হলো আকাশে সাগরে। জাপানি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল ইয়ামামোতো মিডওয়ে দ্বীপপুঞ্জে অবস্থানরত মার্কিন বাহিনীকে ধ্বংস করতে তৎপর হলেন। চতুর্দিক দিয়ে আক্রমণ করা শুরু করল জাপান। কিন্তু এই ফাঁকে আমেরিকান গুপ্তচরেরা জাপানিদের গোপন তৎপরতা ও বিস্তারিত সামরিক পরিকল্পনা সম্পর্কে ওয়াকিবহাল হয়ে গেলেন। তাই মার্কিনিরা আগে থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত হলো। এতেই জাপান কুপোকাত হলো। 3 দিন স্থায়ী এ যুদ্ধে জাপানিজরা 3000 নৌসেনা হারালো, যার মধ্যে ছিল 200 সুদক্ষ পাইলট, 300 এয়ারক্রাফট, 1টি ক্রুজার ও 4টি ক্রুজার ক্যারিয়ার হারালো জাপান। বিপরীতে আমেরিকার 364 জন সৈন্য নিহত হলো। মিডওয়ের যুদ্ধে জাপানের এই পরাজয় আমেরিকাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। জাপান আর প্রশান্ত মহাসাগর জুড়ে দাবড়ানোর সাহস পায়নি। ডিফেন্সিভ মুডে চলে গেল জাপানের নৌবাহিনী। এই যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম টার্নিং পয়েন্টও বটে। ব্যাটল অফ গুয়াডাল ক্যানাল আমেরিকার জন্য প্রতিশোধ মিশনও বটে। পরপর 2টি যুদ্ধে জাপানকে পরাস্ত করে সাহস বেড়ে গেল আমেরিকার। আমেরিকার সাথে পুরোপুরি যোগ দিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। বর্তমান ওশেনিয়া মহাদেশের সলোমন দ্বীপপুঞ্জে ঘাঁটি ছিল জাপানের। আগের 2টি যুদ্ধে হেরে জাপানিজরা 1942 সালের 8 জুন সলোমন দ্বীপপুঞ্জে ঘাঁটি গড়ে তোলে। 2 মাস পরে আগস্ট মাসে আমেরিকানরা পার্ল হারবার বোমা হামলার প্রতিশোধ নিতে তৎপর হয়। এবার আমেরিকানরা জাপানের উপর আচমকা ঝাঁপিয়ে পড়ে। বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জাপান। কয়েক মাস প্রতিরোধ ব্যবস্থা জোরদার করল জাপানিজরা 1943 সালের ফেব্রুয়ারি মাসে গুয়াডাল ক্যানাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়। পার্ল হারবার বোমা হামলার পরবর্তী 1 বছর জাপানের 30,000 নৌসেনার মধ্যে 20,000কে ততদিনে খতম করে ফেলেছে আমেরিকা। আর আমেরিকা অত্র অঞ্চলে 60,000 নৌসেনা মোতায়েন করেছে বিভিন্ন সময়ে।
নিহত হয়েছে মাত্র ২,০০০ সৈন্য। আমেরিকার নৌবাহিনী যদি জাপানকে এভাবে প্রশান্ত মহাসাগরে রুখে না দিত, তাহলে জাপান আরও বেশি হিংস্র হয়ে পড়ত। হয়তো জাপানের দখলে চলে যেত ভারতবর্ষ ও অস্ট্রেলিয়া সহ গোটা এশিয়া। ব্যাটল অফ স্টেলিনগ্রাদ। প্রশান্ত মহাসাগরে হিটলারের মিত্র রাষ্ট্র জাপান যখন আমেরিকার হাতে নাকানি চুপানি খাচ্ছে, তখন হিটলারেরও কাহিল দশা। রাশিয়ার একনায়ক স্টেলিনের নামাঙ্কিত শহর স্টেলিনগ্রাদে তখন মানব ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ হচ্ছিল। এমন রক্তক্ষয়ী যুদ্ধ আর ক্ষয়ক্ষতি হয়নি কোনোদিন। 1941 সালের 22 জুন রাশিয়া আক্রমণ করার সময় হিটলার ভেবেছিলেন আগামী শীত শেষ হওয়ার আগেই ক্রিসমাস ডে তিনি পালন করবে মস্কোয়। সেটা তো আর হলো না। যুদ্ধ গড়ালো 1942 সালের গ্রীষ্মেও। হিটলার মস্কো দখল করতে না পেরে এবার যুদ্ধের ফ্রন্ট অন্যদিকে ঘুরালেন। স্টেলিন সহ রাশিয়ান জেনারেলরা ধরে নিয়েছিলেন 1941 সালের শীতে জার্মানরা রাশিয়ানদের হাতে যে মার খেয়েছে, মস্কো দখল করতে গিয়ে হয়তো গ্রীষ্মকালে জার্মানরা আবারও মস্কো দখল করতে আসবে। কিন্তু জার্মানদের যুদ্ধ সরঞ্জাম দরকার বিপুল পরিমাণ তেল। ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজানের বাকুতে আছে তেলের খনি। জার্মানরা চিন্তা করল মস্কো দখল আপাতত বাদ। ককেশাস অঞ্চলের তেলের খনি দখল করলে রাশিয়ারও ক্ষতি হবে, আবার জার্মানদেরও শক্তি বাড়বে। তাই ককেশাস অঞ্চলের দিকে পা বাড়ালো জার্মানরা। আর এই কাজ করতে গিয়ে ভলগা নদীর তীরে অবস্থিত স্টেলিনগ্রাদ শহর দখল করতেই হবে। তাই জার্মান শিবিরে রব উঠল, চলো চলো স্টেলিনগ্রাদ চলো। 23 আগস্ট 1942 স্টেলিনগ্রাদ শহরে বোমাবর্ষণ শুরু করলো জার্মান। কিন্তু রাশিয়ানদের ইস্পাত কঠিন মনোবল ছিল সর্বজয়ী। ইঞ্চিতে ইঞ্চিতে প্রতিরোধ গড়ে তুলল রাশিয়ানরা। স্টেলিনগ্রাদ শহরের রেলস্টেশন 6 ঘন্টায় 14 বার হাত বদল হয়। মামুন জিজ্ঞেস করল, স্টেলিনগ্রাদের যুদ্ধকে সবাই মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হিসেবে আখ্যায়িত করে, এর কারণ কি? জারিফ উত্তর দিল, আসলে স্টেলিনগ্রাদের যুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। কারণ 1942 সালের আগস্ট মাসে শুরু হওয়া এই যুদ্ধ 1943 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। দুপক্ষে প্রায় 20 লাখ লোক নিহত হয়। গড়ে প্রতিদিন 10 লাখ রাউন্ড গুলি বিনিময় হয়। রাশিয়ার একনায়ক স্ট্যালিনের নির্দেশ ছিল কোনো অবস্থাতেই পিছু হটা যাবে না। ভলগা নদীর দুপার জুড়ে ছিল স্টেলিনগ্রাদের অবস্থান। হিটলারও তার বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন কোনো রকম আত্মসমর্পণ না করার, হয় বিজয় নয়তো মৃত্যু। সৈনিকদের প্রতি এরকম নির্দেশ ছিল জার্মান সেনাপতিদের। আবারও রাশিয়ার উদ্ধারকর্তা হয়ে মাঠে ভয়ঙ্কর শীত। স্তব্ধ হয়ে গেল জার্মান যুদ্ধাস্ত্র, আড়ষ্ট হয়ে গেল অগণিত সৈনিক। খাদ্যাভাবে এবং মহামারীতে মারা গেল উল্লেখযোগ্য সংখ্যক জার্মান সেনা। সুযোগ গ্রহণ করল সোভিয়েত বাহিনী। প্রচণ্ড বিক্রমে বিপুল সৈন্যদল নিয়ে ঝাঁপিয়ে পড়ল তারা জার্মানদের উপর। হিটলার বুঝতে চাইছেন না জার্মান সৈন্যদের বাস্তব অসুবিধা। হুঙ্কার ছাড়লেন তিনি সেনাপতিদের উপর। বললেন, আমি চাই না কোনো কৈফিয়ত, চাই অগ্রগতি, চাই বিজয়। সকল তর্জন গর্জন বিফলে গেল। দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুলল রুশ বাহিনী। রুশ বাহিনী মরিয়া আক্রমণ চালায় জার্মানদের উপর। রাশিয়ান সৈন্যদেরও বিপদ। স্টেলিন বলে রেখেছেন, কোনো সৈন্য যদি আত্মসমর্পণের কথা চিন্তাও করে, তাহলে তাদেরকে সাইবেরিয়া নির্বাসন দেওয়া হবে, নয়তো ফায়ারিং স্কোয়াডে নিয়ে হত্যা করা হবে। স্টেলিনগ্রাদের যুদ্ধে জিততে হিটলার একটা শেষ চেষ্টা করেছিলেন জাপানকে দিয়ে। যেহেতু জাপানের সাথে জার্মানির বন্ধুত্ব বিদ্যমান, তাই ভাবলেন জাপানকে একটু তোষামত করে রাশিয়ার বিরুদ্ধে লাগিয়ে দেয়া যায় কিনা। জাপানি রাষ্ট্রদূত ওশিমাকে ডেকে নরম নরম কথা বললেন। জাপান জবাব দিল, এ মুহূর্তে রাশিয়া আক্রমণের কোনো পরিকল্পনা জাপানের নেই। বরং উল্টো হিটলারকে উপদেশ দিল রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ করার জন্য। জাপানের যুক্তি ছিল, রাশিয়ার সাথে কেন আমি অনর্থক যুদ্ধ করব, যেখানে আমেরিকা আর ব্রিটেনকে পুরো এশিয়া মহাদেশ আর প্রশান্ত মহাসাগরে দাবরানি দিচ্ছে জাপান, সেখানে রাশিয়ার সাথে যুদ্ধ করার বিন্দুমাত্র কারণ নেই। কোনো অবস্থাতেই জাপান সরকার রাজি হয়নি। রুশ যুদ্ধে জার্মানিকে বিন্দুমাত্র সাহায্য করেনি জাপান। অবধারিতভাবেই হিটলারের কপালে পরাজয়ের কলঙ্ক তিলক জোটে। স্টেলিনগ্রাদের পরাজয় হিটলারের মেরুদণ্ড ভেঙে দেয়।
বিশ্বজয় দূরস্ত, নিজের অস্তিত্ব নিয়ে শঙ্কায় পড়ে যান হিটলার। স্টেলিনগ্রাদ যুদ্ধে হিটলারের পরাজয়ের আভাস পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে শুরু হয়ে গেল, আমরা বিজয়ের গন্ধ পাচ্ছি। 1942 সালের ক্রিসমাসটা ব্রিটিশ জাতি অত্যন্ত উৎসবের সাথে পালন করতে পেরেছিল। পর্ব 48, মরুভূমির প্রান্তরে রক্তক্ষয়ী যুদ্ধ। 1942 সালের ক্রিসমাসে মিত্রপক্ষে উৎসব আর অক্ষশক্তি শিবিরে বিষণ্ণতা। প্রশান্ত মহাসাগরে জাপানের একটার পর একটা পরাজয় আর রাশিয়ার স্টেলিনগ্রাদের যুদ্ধে হিটলারের সব আশা শেষ হওয়ার পাশাপাশি অক্ষশক্তির জন্য আরেকটা মহা দুঃসংবাদ ছিল। হিটলারের মিত্র ইতালির একনায়ক মুসোলিনির খুব খায়েশ ছিল উত্তর আফ্রিকা দখল করার। তিনি আবার রোমান সম্রাট হতে চেয়েছিলেন। বলকান অঞ্চলের আলবেনিয়া ও গ্রিস দখল করার পর তিনি আফ্রিকা অভিযানে নেমেছিলেন। গ্রিস দখলের সময় হিটলার তাকে সহযোগিতাও করেছিলেন, কিন্তু মুসোলিনির ছিল খাই খাই স্বভাব। উত্তর আফ্রিকার লিবিয়া আগেই ইতালির দখলে ছিল। লিবিয়াকে কেন্দ্র করে তিনি দখল করতে চান মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া ও মিশর। হিটলারকে তিনি উপহার দিতে চান সুয়েজ খাল, যে সুয়েজ খাল ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কাছে অক্সিজেন। এই সুয়েজ খাল দিয়ে ইউরোপ থেকে ভারতে আসা যায় অতি সহজে। ব্রিটিশের সবচেয়ে আকর্ষণীয় সাম্রাজ্য ভারতবর্ষ আসা জলপথ দখল করতে চান মুসোলিনি। চাপাবাজ মুসোলিনির খপ্পরে পড়লেন হিটলার আর ডেকে আনলেন নিজের চরম সর্বনাশ। মামুন প্রশ্ন করল, মুসোলিনি চাপাবাজ কেন? জারিফ উত্তর দিল, মুসোলিনি এজন্য চাপাবাজ যে তার নিজের বাহিনী ছিল অত্যন্ত অদক্ষ। জার্মানি, জাপান কিংবা আমেরিকান, ব্রিটিশ সৈন্যদের দ্বারে কাছেও ছিল না ইতালির সৈন্যরা। তাছাড়া ইতালি ছিল অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বল। এমন অবস্থা নিয়ে কি আর যুদ্ধ বাঁধানো যায়? কিন্তু মুসোলিনি তাই করলেন। হিটলারকে আফ্রিকা রণাঙ্গন খুলতে অনুরোধ করলেন, নিজেও মরলেন, হিটলারকেও মারলেন। এবার শোনো সেই কাহিনী। দি ডেজার্ট ফক্স জার্মান সেনাপতি রোমেলের কিচ্ছা। জেনারেল এরউইন রোমেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একমাত্র জার্মান সেনাপতি, যাকে জার্মানরা আজও শ্রদ্ধা করে। রোমেলের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। স্থলযুদ্ধে রোমেলের মতো মেধাবী সেনাপতি বিংশ শতাব্দীতে বোধ হয় আর একজনও আসেনি। দুঃখজনকভাবে হিটলারের মতো একজন জাত পাগলের খপ্পরে পড়ে এই মেধাবী সেনাপতির জীবনে ট্র্যাজেডি নেমে আসে। জীবনের শেষ মুহূর্তে বিষপান করে মৃত্যুবরণ করতে বাধ্য হন। কে এই রোমেল? প্রথম বিশ্বযুদ্ধে রোমেল ছিলেন একজন সেকেন্ড লেফটেন্যান্ট। পদাতিক যুদ্ধের কলাকৌশল নিয়ে তিনি একটি বইও লিখেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে রোমেলের বুদ্ধির জোরে অতি সহজে ফ্রান্সকে পরাজিত করে জার্মানরা। রোমেল বিরোধী সেনাদের হতবুদ্ধি করে ফেলতে পারতেন। আচমকা শত্রুপক্ষের সামনে হাজির হয়ে যেতেন রোমেলের পদাতিক বাহিনী। হঠাৎ আক্রমণে ঘায়েল হয়ে যেত বিরোধী সৈন্যরা। বিরোধী পক্ষ রোমেলের এই আচমকা আক্রমণকে নাম দিয়েছিল গোস্ট ডিভিশন নামে। পোল্যান্ড অভিযানে জেনারেল রোমেল রেখেছিলেন উল্লেখযোগ্য অবদান। সে যুদ্ধের প্ল্যান প্রোগ্রাম তৈরি করার জন্য হিটলার প্রত্যক্ষ সহযোগিতা নিয়েছিলেন জেনারেল রোমেলের নিকট থেকে। হিটলারের অত্যন্ত প্রিয়পাত্র ছিলেন রোমেল। হিটলার প্রায়ই বলতেন, আমার যোগ্য উত্তরসূরি হচ্ছেন রোমেল। হিটলার যখন 1941 সালে পুরো বিশ্বে যুদ্ধটাকে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেন, তখন হিটলারের মিত্র মুসোলিনি আফ্রিকা মহাদেশে যুদ্ধ শুরুর পরিকল্পনা করেন। উত্তর আফ্রিকার লিবিয়া ছিল ইতালির উপনিবেশ। লিবিয়ার বাম পাশে ছিল ফ্রান্স নিয়ন্ত্রিত আলজেরিয়া, মরক্কো আর তিউনিসিয়া। ডান পাশে ছিল ব্রিটিশ নিয়ন্ত্রিত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ মিশর। আগেই বলেছি, মুসোলিনি চাপাবাজ। ইতালির সৈন্যদের কোনো যোগ্যতা নেই উত্তর আফ্রিকায় ব্রিটিশ বাহিনীর সাথে পাল্লা দেওয়ার। 1941 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখে উত্তর আফ্রিকায় চরম পরাজয়ের মুখোমুখি হয় মুসোলিনি। 1.5 লক্ষ সৈন্য বন্দী হয় ব্রিটেনের হাতে। যুদ্ধ সরঞ্জামের ক্ষয়ক্ষতি তো ছিলই। আবারও হিটলারের কাছে কেঁদে কেটে সাহায্য চাইলেন মুসোলিনি। বললেন, উত্তর আফ্রিকা পুনরুদ্ধার করতে হবে ব্রিটেনের কাছ থেকে। আমি আর পারব না, আপনার দুর্ধর্ষ বাহিনী পাঠান আমার সাহায্যের জন্য, না হলে আমি শেষ। হিটলার তার সব সামরিক উপদেষ্টাদের কথা অগ্রাহ্য করে তার সবচেয়ে প্রিয় সেনাপতি রোমেলকে লেফটেন্যান্ট জেনারেল উপাধি দিয়ে
পাঠান আফ্রিকা অভিযানে। 12 ফেব্রুয়ারি 1941 জার্মানির সবচেয়ে চৌকস সেনাপতি রোমেল তাশরিফ আনয়ন করলেন লিবিয়ার ত্রিপোলিতে। রোমেলের চোখ দিয়ে হিটলার আর মুসোলিনির স্বপ্ন ছিল সমগ্র উত্তর আফ্রিকা থেকে ব্রিটিশ আর ফ্রান্সকে বিতাড়িত করে তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অক্সিজেন সুয়েজ খাল দখল করবেন। রোমেলের মতো সুদক্ষ অধিনায়ক পেয়ে দুর্বল ইতালিয়ান বাহিনীও চাঙ্গা হয়ে ওঠে। রোমেল দখল করলেন লিবিয়ার তব্রুক শহর। ব্রিটিশ বাহিনীকে ঠেঙ্গিয়ে মিশরের মূল ভূখণ্ডে নিয়ে গেলেন। পরিস্থিতি এমন দাঁড়ালো যে আফ্রিকায় ব্রিটিশের স্বাদের উপনিবেশ মিশর বুঝি এবার জার্মানির পেটে যায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে রোমেলের প্রশংসা করলেন। চার্চিল বললেন, উই হ্যাভ আ ভেরি ডেয়ারিং অ্যান্ড স্কিলড অপোনেন্ট এগেনস্ট আস। কিন্তু বছর শেষে উত্তর আফ্রিকার ফ্রন্টে আমেরিকাও জড়িয়ে পড়ে। ব্রিটেনকে ব্যাপক সহায়তা করে আমেরিকা। আর ব্রিটেনের মেধাবী অফিসার জেনারেল মন্টগোমারি রোমেলকে হারানোর জন্য উঠে পড়ে লেগে যান। আহলান সাহলান, স্বাগতম জার্মান জার্মান। হিটলার নাকি বাহিনী পাঠিয়েছেন ব্রিটিশকে ঠ্যাঙ্গানোর জন্য। মিশর জুড়ে এ খবর রাষ্ট্র হয়ে যায়। 2500 বছর যাবৎ পরাধীনতার গ্লানি টানছে মিশর। সেই গ্রিক বীর আলেকজান্ডারের সময় থেকে শুরু। তারপর পার্সিক বাইজেন্টাইন মুসলিমদের হাত ধরে কত রাজবংশ আর সৈনিকেরা যে মিশরকে শাসন করেছে তার ইয়ত্তা নেই। সর্বশেষ সব ডাকাতের বড় ডাকাত ব্রিটিশরা 1882 সাল থেকে মিশরে ঘাঁটি গেড়ে বসে আছে। ব্রিটিশদের প্রতি নিদারুণ ঘৃণা ছিল মিশরবাসীর। সেই ব্রিটিশ যখন হিটলারের হাতে নাকানি চুবানি খাচ্ছিল তখন মিশরবাসীর খুশি দেখে কে? শুধু তাই নয়, ব্রিটিশদের উৎখাত করে জার্মানরা শাসন করুক মিশর, এতে আপাতত কোনো আপত্তি নাই মিশরবাসীর। জার্মান সৈনিকদের বরণ করা শুরু করল মিশরবাসী। জার্মানির বিজয় কামনায় মসজিদে মসজিদে দোয়া শুরু হলো। মিশরবাসীর খুশি দেখে মনে হলো জার্মান সেনাপতি রোমেল তাদের মুক্তিদূত। কিন্তু মিশরবাসীর স্বপ্ন পূরণ হলো না। ব্যাটল অফ এল আলামিন, আফ্রিকা থেকে জার্মানির বিদায়। রোমেল তার মেধা দিয়ে কি করবেন? সেখানে সৈন্যদের জন্য গোলাবারুদ, রসদ, ট্যাঙ্ক ইত্যাদির তীব্র অভাব। 1942 সালের অক্টোবর মাসের 23 তারিখ শুরু হওয়া এই রক্তক্ষয়ী যুদ্ধে ফয়সালা হয়ে যায় যে অক্ষশক্তিকে আফ্রিকা ছাড়তে হবে। মিশরের রাজধানী কায়রো থেকে 150 মাইল দূরে এল আলামিন প্রান্তরে মুখোমুখি হয় অক্ষশক্তি আর মিত্রশক্তি। 11 নভেম্বর পর্যন্ত যুদ্ধ চলে। প্রায় 1,10,000 জার্মান সৈন্য বন্দী হয় মিত্র বাহিনীর হাতে। জার্মান সেনাপতি রোমেল ততদিনে অসুস্থ হয়ে জার্মানিতে চলে এসেছেন। আফ্রিকা ফ্রন্টে হিটলার মুসোলিনি বাহিনীর চূড়ান্ত পরাজয়। 1943 সালের মে মাসের মধ্যে সম্মিলিত মিত্র বাহিনী পুরো উত্তর আফ্রিকাকে অক্ষশক্তির হাত থেকে মুক্ত করে। ব্রিটিশের অষ্টম বাহিনী ও আমেরিকার নৌবাহিনী একত্রে ঝাঁপিয়ে পড়ে জার্মানদের উপর। মরক্কো এবং আলজেরিয়ার উপকূলে বিপুল ক্ষয়ক্ষতির শিকার হতে হলো তাদেরকে। পিছিয়ে গেল জার্মান বাহিনী তিউনিসিয়া বরাবর। এই সময় তারা বিপুল অস্ত্রশস্ত্র সহ প্রায় 2.5 লাখ জার্মান সৈন্যকে বন্দী করতে সক্ষম হলো। ওদিকে রাশিয়ার কাছেও তখন চরম মার খাচ্ছে জার্মান বাহিনী। ঘন্টায় ঘন্টায় দুঃসংবাদ আসছে বিভিন্ন সেক্টর থেকে। মানচিত্রের দিকে তাকাতে পারেন না হিটলার। বুকে চিনচিন ব্যথা করে হিটলারের। পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ আর প্রচারমন্ত্রী গোয়েবলস হিটলারকে উপদেশ দিলেন, রাশিয়ার একনায়ক স্টেলিনের সাথে একটা সন্ধি করে ফেলুন। অনেক যুদ্ধ হয়েছে, আর কত? রোমেলও বুদ্ধি দিয়েছিলেন, মহামান্য ফুরার, দুনিয়াব্যাপী যদি একটা দেশকে যুদ্ধ করতে হয় তবে পরাজয় না হয়ে যাবে কোথায়? আপাতত উচিত হয়নি একই সময়ে রাশিয়া ও আফ্রিকায় সৈন্য পাঠানো। এখন সম্মানের সাথে সন্ধি করে ফেলুন। সন্ধি প্রস্তাবের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন হিটলার। কিসের সন্ধি? যুদ্ধ চলবেই। আমি আবার সৈন্য তৈরি করব। জার্মানিকে কেউ হারাতে পারবে না। সবাই বুঝলেন যে হিটলারকে সুবুদ্ধি দেওয়াই বৃথা। সারাক্ষণ যুদ্ধ নিয়ে চিন্তা করতে করতে মানসিক রোগী হয়ে গেছেন হিটলার। পর্ব 49। 1943 সাল। পরাজয় ছাড়া আর কোনো খবর নেই জার্মান বাহিনীর। 1943 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে রাশিয়ার প্রান্তর থেকে পিছু হটা শুরু করে জার্মান বাহিনী।
এছাড়া আর কোনো উপায় ছিল না। নবশক্তিতে বলীয়ান রাশিয়ানদের হাতে চরম মার খেতে থাকে জার্মানরা। ঠিক একই সময়ে আফ্রিকা থেকে গুটিয়ে চলে আসে হিটলার ও মুসোলিনির সম্মিলিত বাহিনী। অক্ষশক্তির অপর সদস্য জাপান ডিফেন্সিভ খেলা শুরু করে। মামুন জিজ্ঞেস করল, তাহলে তো যুদ্ধ 1943 সালে শেষ হওয়ার কথা, হলো না কেন? জারিফ উত্তর দিল, ঘটনা হচ্ছে তখনও ইউরোপের বিশাল অংশ জার্মানদের দখলে ছিল। হিটলার যখন কোনো ধরনের আত্মসমর্পণের পরিকল্পনাকে নস্যাৎ করে দিলেন, তখন যুদ্ধ শেষ করতে গেলে সময় তো লাগবেই। কারণ যুদ্ধ শেষ করার পূর্বশর্ত ছিল জার্মানদের মাটিতে আক্রমণ। কিন্তু জার্মানদের মাটিতে আক্রমণ করতে গেলে তাদের দখল থেকে অন্য দেশগুলিকে উদ্ধার করতে হবে। ফ্রান্স সহ বেলজিয়াম, নেদারল্যান্ডস, নরওয়ে, ডেনমার্ক, পোল্যান্ড এসব দেশগুলিতে ঘাঁটি গেড়ে বসে আছে জার্মানরা। জার্মানদের দুঃশাসনের কারণে এসব দেশে খাদ্যাভাব ও সামাজিক অস্থিরতা দেখা দেয়। জনগণ কষ্ট করে ফসল ফলাতো, আর এসব ফল নিয়ে যেত জার্মানরা। ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের সবসময় একই কথা, জার্মানি ফার্স্ট নীতি। আমেরিকা যতই জাপানকে ঘায়েল করুক, আর উত্তর আফ্রিকাতে অক্ষশক্তি যতই পরাজিত হোক না কেন, ইউরোপের বিস্তীর্ণ এলাকাতে জার্মানরা যেভাবে বছরের পর বছর ঘাঁটি গেড়ে বসে আছে, সেখান থেকে জার্মানদেরকে বিতাড়িত করতে না পারলে যুদ্ধ কখনোই শেষ হবে না। চার্চিলের এরকম পরিকল্পনা শুরুতে কেউ সমর্থন না করলেও ধীরে ধীরে এটা নিয়ে আলোচনা হতে থাকে মিত্র শক্তির মাঝে। ইতালির আত্মসমর্পণ, দিশেহারা হিটলার। চার্চিলের এরকম পরিকল্পনার প্রথম বাস্তবায়ন ঘটে ইটালিতে। ইতালিয়ানরা যখন দেখল এই যুদ্ধ তাদেরকে কিছুই দিতে পারেনি, বরং যুদ্ধ নিয়ে এসেছে অবর্ণনীয় কষ্ট আর লাঞ্ছনা, ইতালির একনায়ক মুসোলিনির মন্ত্রিসভার সদস্যরাই যুদ্ধের বিরুদ্ধে মুখর হয়ে উঠলেন। হিটলারের পাশে থেকে কিছুই মেলেনি ইতালির। ইতালির এরকম গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যেই মিত্রবাহিনী ইতালিকে বসে আনতে শুরু করেন অপারেশন হাস্কি। 1943 সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত ক্লেসা বাঙ্কা সম্মেলনে চার্চিল আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে অনুরোধ করেন ইতালিতে সৈন্য নামানোর। চার্চিল যুক্তি দেখান, যেহেতু ইতালির অবস্থা নড়বড়ে আর উত্তর আফ্রিকায় আমরা বিজয় অর্জন করতে চলেছি, তাই এ মুহূর্তে ইতালিকে সহজে ঘায়েল করা যাবে। ইতালিকে যদি আমরা কবজায় আনতে পারি, তাহলে পরবর্তীতে ইউরোপকে নাৎসিদের কবল থেকে মুক্ত করা সহজ হবে। যদিও আমেরিকা অনিচ্ছুক ছিল এ ব্যাপারে, তবুও পরবর্তীতে ব্রিটেনকে সাহায্য করতে এগিয়ে আসলো। 9 জুলাই 1943 ইতালির সিসিলি দ্বীপপুঞ্জে মিত্র শক্তি অবতরণ করল। 2700 এর বেশি জাহাজ নিয়ে ভূমধ্য সাগরের দিকে ছুটে চলল অ্যাংলো আমেরিকান বাহিনী। তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত ছিল 1.5 লক্ষ সৈন্য ও 4000 যুদ্ধ বিমান। মিত্রবাহিনীর এরকম আচমকা আক্রমণে মোটেও প্রস্তুত ছিল না ইতালিয়ানরা। অল্প সংখ্যক জার্মান সৈন্য কুলিয়ে উঠতে পারছিল না সিসিলি অভিযানে। মিত্রবাহিনী ইতালি আক্রমণ করলে এক আজব ঘটনা ঘটে ইতালিতে। ইতালির লোকজন মিত্রবাহিনীকে বাধা দেওয়ার পরিবর্তে স্বাগত জানায়, কারণ ইতালির সাধারণ জনগণ আর যুদ্ধ করতে চাইছিল না। ইতালিয়ানরা চাইতো মুসোলিনিকে উৎখাত করে দেশে গণতন্ত্রে ফিরে আসুক। মিত্রবাহিনী কর্তৃক হামলার মাত্র 13 দিন পর 24 জুলাই মুসোলিনি ক্ষমতাচ্যুত হয়। মুসোলিনিকে গৃহবন্দী করা হয়। ক্ষমতা নিয়ে নেয় পিয়েত্রো বাগ্লিও। কিন্তু হিটলার দমবার পাত্র নন। জানিজিগির দোস্ত মুসোলিনিকে বাঁচাতে অচিরেই কয়েক ডিভিশন সৈন্য পাঠানো রণাঙ্গনে। শুরু হলো তুমুল লড়াই। মিত্রবাহিনী ইতালি অভিযানকে যতটুকু সহজ মনে করেছিল, তেমন আর হয়নি। ইতালিয়ান বাহিনীর একটা বড় অংশ মিত্রবাহিনীর সাথে যোগ দেয়। অদ্ভুত ব্যাপার হলো, নবগঠিত জার্মান সৈন্যদের সাথে ইতালিয়ানদেরও যুদ্ধ হয়। আসলেই বিপদে পড়ে যায় জার্মানরা। বেশ কয়েক মাস পর, এরকম অবস্থার পর ইতালির সরকার আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়। 8 সেপ্টেম্বর 1943 মার্কিন সেনাপতি জেনারেল আইসেনহাওয়ার ঘোষণা করেন ইতালি আত্মসমর্পণ করবে। ইতালিয়ান বাহিনীর সাথে কথা বলেই আইসেনহাওয়ার এ ঘোষণা দেন। কিন্তু আবার তেলে বেগুনে জ্বলে উঠলেন হিটলার। ইতালিকে নিজের দখলে রাখতে চান।
ইতালির অবস্থা দাঁড়ালো এমন যে যুদ্ধ শেষ হয়েও হলো না শেষ। নিজেরা আত্মসমর্পণ করলে কি হবে? জার্মানরা বিভিন্নভাবে জ্বালিয়ে মারল ইতালিয়ানদের। কেন ইতালিয়ানরা মিত্রবাহিনীর সাথে যোগ দিল? এ অজুহাতে ইতালি থেকে জার্মান বাহিনী সরেনি। ইতালি হয়ে পড়ল চরম নৈরাজ্য আর দেউলিয়াপনার এক উৎকৃষ্ট উদাহরণ। মুসোলিনি আপাতত গৃহবন্দী রইলেন। তেহরান সম্মেলন, হিটলারের কবল থেকে ইউরোপকে মুক্তির পরিকল্পনা। ২৮ নভেম্বর ১৯৪৩ ইরানের রাজধানী তেহরানে ৩ নেতার মহামিলন হলো। বিশ্ব দেখল পরস্পর বিরোধী দুই মতবাদের ধারক ও বাহক, পুঁজিবাদী আমেরিকা ও সমাজতান্ত্রিক রাশিয়া হিটলারকে ঠেকানোর জন্য এক মঞ্চে উপস্থিত। আর অবশ্যই উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, রাশিয়ার একনায়ক স্ট্যালিন, আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট আর ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল একসাথে বসে ছবি তোলেন, যেটা বিংশ শতাব্দীর অন্যতম আইকনিক এক ছবি। স্ট্যালিন প্রথমেই রুজভেল্টের কাছে অভিযোগ করেন চার্চিলের ব্যাপারে। বলেন, দেখুন, রাশিয়ানরা এক হিটলারকে সামলাচ্ছে, কি ভীষণ মুসিবতে পড়েছে আমরা এই পাগলা কুকুরকে সামলাতে। অথচ মিস্টার চার্চিল আমাকে বারবার আশ্বাস দিয়েছেন এই করবেন সেই করবেন বলে। আমাকে কোনো রকম সহায়তা করেনি ব্রিটেন। রাশিয়ানরা কারো কাছ থেকে সহায়তা না পেয়ে কত কষ্ট করেছে সেই খবর কি আপনারা নিয়েছেন? রুজভেল্ট স্ট্যালিনকে আশ্বাস দিলেন, ব্রিটেন আর আমেরিকা আপনাকে এখন পর্যন্ত সহায়তা করেনি, এটা সত্য, কিন্তু আমরা তো আরো বড় পাগল, জাপানকে সামলাচ্ছি। এত ছোট একটা দেশ জাপান, সে যে কত বড় হিংস্র হয়ে গেছে সেটা কে জানতো? রুজভেল্ট যুক্তি দিলেন যে ব্রিটেন আর আমেরিকা জাপানকে নিয়ে প্রশান্ত মহাসাগরে মারাত্মক যুদ্ধে লিপ্ত। তার উপর উত্তর আফ্রিকায় হিটলার ও মুসোলিনির সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে কি দখলটাই না গেছে আমাদের। তাই রাশিয়ানদের সহায়তা করতে পারিনি আমরা। এখন সময় অনুকূলে, তাই আপনাদের সহায়তার জন্য আমরা যা করার করব। চার্চিল দেখলেন পুঁজিবাদী আমেরিকার প্রেসিডেন্টের সাথে সমাজতান্ত্রিক রাশিয়ার এক নায়কের ভালোই খাতির জমেছে। অথচ স্ট্যালিনের সাথে শুরুতেই বসতে রাজি ছিলেন না রুজভেল্ট। চার্চিলের দুটি আলিতেই আজ তা সম্ভবপর হয়েছে। চার্চিলের এক কথা, আগামী গ্রীষ্মে ফ্রান্সের সৈন্য নামাতে হবে, তারপর দুর্বার গতিতে ফ্রান্সকে মুক্ত করে জার্মানির সীমানা অবধি পৌঁছে যেতে হবে। জার্মানির কাছ থেকে সব দেশকে মুক্ত করে ১৯৪৫ সালের দিকেই হিটলারকে নরকে পাঠাতে হবে। চার্চিলের কথায় সায় দিলেন স্ট্যালিন ও রুজভেল্ট। অনেক রাজনৈতিক কথাও আলোচনা হয় এ বৈঠকে। যুদ্ধোত্তর বিশ্ব কেমন হবে এ ব্যাপারেও আলোচনা হয়। আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্ট সাম্রাজ্যবাদকে ঘৃণা করেন। তিনি চার্চিলের মুখের উপর বলে দিলেন, এ যুদ্ধের পর সব কলোনি থেকে আপনাদের সরে আসতে হবে। অন্যের দেশ দখল রাখার দিন শেষ। এই ব্যাপারে আমেরিকানদের সাথে রাশিয়ার মিল আছে, কারণ রাশিয়ানদেরও কোনো কলোনি নাই। ফ্রান্স ও ব্রিটেন জগৎজোড়া যে কলোনি চালাচ্ছে তার অবসান হওয়া দরকার। এ মর্মে আমেরিকা ও রাশিয়ার মতামত এক। রাশিয়া অবশ্য কিছু দেশের উপর দখলদারিত্ব বজায় রাখতে চেয়েছিল, যেমন পোল্যান্ড ও ফিনল্যান্ডের দখলকৃত জমি রাশিয়া ছাড়তে চায়নি। যদিও পরে রাশিয়ানরা পোল্যান্ড ও ফিনল্যান্ডের জমি ফিরিয়ে দেয়, সেটা যুদ্ধের পরের ঘটনা। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী।